হ্যালো এভরিওয়ান। প্রত্যেকে এসএসসির ভেন্ডর ফেলিওর কি ফেলিওর না, এটা নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না। তোমরা নিশ্চয়ই জেনে গেছো বা কি হচ্ছে গত দুদিন ধরে, আজ এবং কালকে জুড়ে কি হয়েছে, এসএসসি ফেজ 11-এর ফেজ 13-এর পরীক্ষাতে কি হয়েছে সেটা তোমরা নিশ্চয়ই জানো। তো এই বিষয়ে আমারও কিছু বক্তব্য রয়েছে। আমি বিগত বেশ কিছু যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছো, বেশ কিছুদিন ধরে আমি সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুকে, যেহেতু আমার ইউটিউবে ফলোয়ারের সংখ্যা কম, সাবস্ক্রাইব কম, খুব আমি খুব একটা রেগুলার ছিলাম না খুব একটা আগে। তো সেই জন্য আমি ফেসবুকে রেগুলার আমি পোস্ট করেছিলাম, এবং প্রথম পোস্ট আমি এই রিগার্ডিং যখন আমি ভেন্ডর নিয়ে কথা বলি তখন প্রায় পোস্টটা 1,000 শেয়ার হয়েছিল এবং প্রায় 3 লাখ 3.5 লাখ লোকের কাছে পৌঁছেছিল। তো সেটা থেকেই আমরা একটা ডাক দিই, বিভিন্ন টিচাররা মিলে ডেপুটেশন দেওয়া হয়, এবং আমরা কলকাতা এসএসসি অফিসে বেশ কিছু ছাত্রছাত্রী গিয়েছিল এবং এসএসসি অফিস থেকেই জানিয়ে দেয়। সেই আপডেটটাও আমি দিয়ে দিয়েছিলাম কি জানিয়েছে, সেটা যাওয়া হয়েছিল এবং সেখান থেকে বলা হয় যে, হ্যাঁ, সেখান থেকে বলা 23 তারিখে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে বলে দেওয়া হয় যে খুব একটা রিজিওনালের কাছে খুব একটা তাদের হাতে কিছু নেই, তারা খুব একটা কিছু করতে পারবে না। এবং আহ, কেন করতে পারবে না, তার কারণ হচ্ছে এডিকোয়ার্ডের কাছে যথেষ্ট সেন্টার নেই, এবং ডিলটা রিজিওনাল দপ্তর তো করে না, এসএসসি হেডকোয়ার্টার করে। তো মানে ভাবা যায় কিরকম মানে এসএসসি ডিরেক্টর রিজিওনাল জানাচ্ছেন, তারও খারাপ লাগছে, কিন্তু তিনি কিছু করতে পারছেন না, তোমরা আন্দোলন জারি রাখো। মানে কতটা ব্যর্থতা হলে একটা রিজিওনাল ডাইরেক্টর বলে যে আমাদের তোমরা আন্দোলন জারি রাখো, নাহলে কিছু হবে না। তিনি নিজে বলছেন আন্দোলন জারি রাখতে, অনলাইনে টুইটার ক্যাম্পেনিং করতে বলছেন, নিজে বলছেন। এবং সেই সাথে তিনি এটাও কনফার্ম করছেন যে দেখুন, কেবলমাত্র কলকাতায় 675টার মতো সিট আছে। তো স্বাভাবিকভাবেই যে পশ্চিমবঙ্গ সহ যে সমস্ত রাজ্যে কম সিট আছে তাদেরকে অনেক দূরবর্তী রাজ্যে বা শহরে পড়বে 400-500। ভবিষ্যতে সিজিএল এর মতো এক্সাম যখন হবে তখন হয়তো 1,000 কিলোমিটার দূরেও পড়তে পারে। এখন সমস্যাটা কি হলো, ঠিক আছে, পড়লো, এবং এটা বলছে নাকি 1 বছর পর্যন্ত হতে পারে, বা 1 বছর বা 6 মাস, অর্থাৎ যতদিন ট্রায়াল পিরিয়ড চলবে ততদিন হবে, মানে পুরো 1 বছরে যা পরীক্ষা হবে ততদিন হতে পারে। তারপর হয়তো চেষ্টা করবেন যে কি করা যায়। এই মুহূর্তে সিজিএল এর জন্য একটু সিট বাড়ানোর চেষ্টা করবেন আন্তরিকভাবে উনি, তাছাড়া কিছুই করার নেই। তো এখন তারপরের দিন পরীক্ষা হলো। তো পরীক্ষা দিয়ে যেটা দেখা গেল, একটা ছেলে মেয়ে এত দূর থেকে পরীক্ষা দিতে গেল। এমনিতে তো কি ঘটেছে আমরা জানি, কি ঘটেছে, 24 তারিখ পরীক্ষা, এসএসসি মাত্র 8 দিন আগে 16 তারিখ সিটি ইনফরমেশন দিচ্ছে। 24 তারিখ পরীক্ষা, 24 তারিখ এক্সাম, 24শে জুলাই থেকে স্টার্ট হয়েছে। এসএসসি আমাকে জানাচ্ছে যে আমার এক্সাম সেন্টার স্যার কোথায় পড়বে, সেটা জানাচ্ছে কবে, 16ই জুলাই, মাত্র 8 দিন আগে। তাহলে 8 দিন আগে ইন্ডিয়ান রেল কি এতটাই, মানে এতটা তো ফাঁকা থাকে না যে আমি সঙ্গে সঙ্গে ফাঁকা ট্রেনে চলে যাব, এরকম তো হয় না। এবং রিজার্ভেশনের একটা ব্যাপার আছে, রিজার্ভেশন না পেলে কেউ জেনারেলে যাচ্ছে, কেউ তৎকালে এক্সট্রা টাকা দিয়ে যাচ্ছে। তারপরেও কি হচ্ছে, তারপরেও ধরুন একটা রাঁচিতে সিট পড়েছে কারো, সে জানছে না, বুঝতে পারছে না। কারণ যাদের 28 তারিখে এক্সাম, এখন পর্যন্ত আজকে 25 তারিখ হয়ে গেছে, আজকে 25 তারিখে রাত অব্দি, হ্যাঁ আজকে আমি ভিডিওটা বানাচ্ছি 8টার সময়, 8টা অব্দি জানতে পারছে না যে তার রাঁচিতে কোন এলাকায় কোথায় সিট পড়েছে, বা বালেশ্বরে কোথায় সিট পড়েছে, কটকের কোন জায়গায় সিট পড়েছে, পাটনার ঠিক কোন সেন্টারে পড়েছে। পাটনাতে তো অনেকগুলো সেন্টার আছে, যেমন কলকাতায় 6টা-7টা সেন্টার আছে, সেরকমই তারা বুঝতেই পারছে না 25 তারিখ অব্দি, তাই না? তো হয়তো 26 তারিখে দুপুরে কিংবা 27 তারিখে জানতে পারছে, মানে যাকে একটু দূরত্ব যেত তাকে নিশ্চয়ই একদিন আগে বেরোতে হচ্ছে, ঠিক আছে? তাহলে সে তখনও জানছে না, হয়তো ট্রেনের মধ্যেও জানছে না কোথায় পরীক্ষা দিতে হবে, এরকম কেন? তারপরে পৌঁছে হন্যে হয়ে রাত্রেবেলা হোটেল খোঁজা, পকেটে টাকা থাকলে তবে হোটেল খোঁজার মতো বিলাসিতা দেখাতে পারবে, না হলে রেল স্টেশনে, বেশিরভাগ ছেলেরা তো রেল স্টেশনে দেখতে পাচ্ছি রাত কাটাচ্ছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি, হ্যাঁ, পরীক্ষা তো দিতে যেতেই হবে। সারা যারা অ্যাকচুয়ালি পরিশ্রম করেছে তারা না, কি উপায় কি, সারা বছর এতটা পরিশ্রম করলাম, বাড়ির লোক একটা চাকরির আশায় আমার মুখের দিকে, একটা স্টুডেন্টের মুখের দিকে তাকিয়ে বসে আছে, পরীক্ষা দিতে যেতে হবে। তাহলে পরীক্ষার দেওয়ার জন্য যে এই কষ্টটা, তারপরে গিয়ে পরীক্ষা দিতে গেলেন আপনি। তো পরীক্ষা দিতে গিয়ে দেখা যাচ্ছে কি, পরীক্ষা দিতে গিয়ে দেখা যাচ্ছে এক্সাম সেন্টারের যা অবস্থা দেখে, মানে কি বলবো,
যাচ্ছে তাই অবস্থা। কিরকম? ঠিকঠাক টয়লেট নেই হয়তো, কিংবা দেখা যাবে যে মাউস ঠিকঠাক কাজ করছে না, কম্পিউটার স্ক্রিন ঝিরঝির করছে। যারা পরীক্ষা নিচ্ছে অর্থাৎ ম্যানেজমেন্ট যারা, তারা এতটাই নোভিস, তারা জানেই না কোথায় কিভাবে সই করাতে হয়। পরীক্ষার মাঝে বারবার সিস্টেম হ্যাং করছে কিংবা সিস্টেম চেঞ্জ করতে হচ্ছে, মাউস 3-4 বার ক্লিক করতে হচ্ছে, শুধু মাউস ক্লিকের শব্দ শোনা যাচ্ছে, এতবার ক্লিক করতে হচ্ছে তবু কাজ লাগছে, মানে সিলেক্ট করা যাচ্ছে না, কাজ করছে না, এরকম অবস্থা। এবং জরাজীর্ণ দশা, মনে হচ্ছে যেন কোনো পুরনো পরিত্যাগ করা বিল্ডিংকে হঠাৎ করে রাতারাতি কম্পিউটার সেন্টার বানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা নেওয়ার জন্য, এরকম অবস্থা। এবং তারপরে কি হলো, পরীক্ষা দিতে বসলেন, কিংবা অনেকে কারোর পরীক্ষা হলো এইভাবে বহু কষ্টে, কারো 10 মিনিট পর, কারো 15 মিনিট পর, হ্যাঁ, কারোর 1 ঘন্টা পরে অব্দি পরীক্ষা শুরু হচ্ছে। এইভাবে ম্যানেজমেন্ট চলছে, এইভাবে এই ভেন্ডার এডিকোভেটি এক্সাম কন্ডাক্ট করাচ্ছে। এবং অনেক 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 জায়গায় দেখা যাচ্ছে তো এক্সাম বাতিল। 500 কিলোমিটার পরিশ্রম, ঘাম, পয়সা খরচ করে যাবার পরে এক্সাম বাতিল, মানে কোনো মানে হয়? মানুষের শ্রমের কোনো দাম নেই, পয়সার কোনো দাম নেই, সময়ের কোনো দাম নেই, যাচ্ছে যা ইচ্ছে তাই করতে পারে এই সংস্থাগুলো। শুধুমাত্র বেকার স্টুডেন্টদের অসহায়ত্বের সুযোগ নিয়ে এইভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা যায় না। একটা পরীক্ষা কন্ডাক্ট করছো তুমি, কেন্দ্রীয় সরকারের সংস্থা, যদি এতটুকু এথিক্স না থাকে তাহলে তো বলে দেয় ভালো যে ভাই আমরা আমাদের মতো করে নেবো, যা খুশি করতে পারি, তোমার কিছু বলার নেই, তাই না? আবার বাংলার ছেলেরা যারা যাচ্ছে, এই খবরটা পেলাম আমাদের স্টুডেন্টের কাছ থেকে, কটকে পরীক্ষা দিতে গেছে, তারা জিজ্ঞেস করছে, হয়তো তারা মানে স্বাভাবিকভাবেই বাংলার ছেলেরা উড়িয়া পারবে না, তো কোনো রকম ভাবে কোঅপারেট করছে না, তারা এইটা বলছেন না যে আমরা এ করবো না, কিন্তু কোঅপারেট শুনছেই না, উড়িয়াতে কথা বলছে। বাঙালি ছাত্রদের প্রবলেম হচ্ছে, তারা বাংলা বা হিন্দিতে কথা বলে যখন চেষ্টা করছে তারপরেও রেসপন্স করছে না। অনেকেই আছে যারা ইংলিশ বুঝছে না কিংবা হিন্দি বুঝছে না, বাংলা তো বুঝছেই না, বাংলাতে কথা বলছেই না। এই ভাষাগত সমস্যা যখন এত দূরে ফেস করতে যাচ্ছে, তাহলে কোথায় যাবে? আজকে এই স্টুডেন্টদের যন্ত্রণা, এটা কে দেখবে? একটা যদি কেন্দ্রীয় সরকারি সংস্থা যদি এরকম ভাবে যদি পরীক্ষা কন্ডাক্ট করায়, এরকম ভাবে একটা ভয়াবহ অবস্থা যদি কম্পিউটার বেস সিস্টেমের হতে পারে, এবং সেই সিস্টেমটা কারা চালাচ্ছে? এসএসসির একটা নতুন ভেন্ডার চেঞ্জ হয়েছে, যারা এখন ট্রায়াল পিরিয়ডে রয়েছে, এডিকুয়েটি। আমরা বহুবার বিভিন্ন মাধ্যমে আমরা এই নামটা শুনেছি, এডিকুয়েটি। এডিকুয়েটি কারা? এদের যদি ইতিহাস বলি না চমকে যাবে তোমরা। এডিকুয়েটি কারা? এডিকুয়েটি হচ্ছে, এডিকুয়েটি বলার আগে অবস্থাটা দেখে নাও একবার। আচ্ছা, আজকে দেখো 25 তারিখে, আজকেও ব্যাঙ্গালোরে এই হুবলিতে বলে দেওয়া হয়েছে পুরোটাই ক্যান্সেল, এখানে যা অল শিফট ফ্রম 25 তারিখ থেকে। তোমার দেখো, মানে 24 তারিখের একটা শিফট পরীক্ষাটা ঠিকঠাক হয়েছে, শিফট 2, প্রথম শিফট, দ্বিতীয় শিফট, থার্ড শিফট ক্যান্সেল, এবং 25 তারিখ অর্থাৎ আজ থেকে আগামী 31 তারিখ পর্যন্ত সমস্ত শিফটের ক্যান্সেল। ঠিক আছে, আবার রিশিডিউল হবে, রিভাইজ ডেট হবে। তাহলে ভাবো একবার, এই পরীক্ষার্থীরা আবার তো এসে সিজিএলও দেবে, যেটা 13 তারিখ থেকে হতে চলেছে, তাহলে এটা কিভাবে কন্ট্রোল করবে? অবস্থাটা দেখো, ছবিটা দেখো, এক্সাম সেন্টারের ছবিগুলো দেখো, এগুলো সব সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, কেউ অনেকে পাঠিয়েছে আমাকে। এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা দেখো কি অবস্থা চলছে। এটা হচ্ছে এক্সাম সেন্টারের ছবি, বোঝা যাচ্ছে কি অবস্থা? এইরকম অবস্থা, এরকম অবস্থা চলছে। এই দেখো, হয়তো তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ না, স্লোগান চালাতে হচ্ছে পরীক্ষা ঠিকঠাক ভাবে কন্ডাক্ট করার জন্য। আর পরীক্ষাটা কাকে কাকে দেওয়া হয়েছে? এই পরীক্ষাটা কন্ডাক্ট করার জন্য যার কথা বলছিলাম, এডিকুয়েটি। এডিকুয়েটির ইতিহাস দেখালে তোমরা চমকে যাবে। এডিকুয়েটি 2000 সালে এদের প্রতিষ্ঠা হয় আর কি, তারপর থেকেই মানে গোড়া থেকে পরীক্ষা বেশ কিছুদিন ঠিকঠাক ভাবে কন্ডাক্ট করাচ্ছিল, কিন্তু তারপরে হঠাৎ করে শোনা যায় এদের বিভিন্ন দুর্নীতির খবর আসে। 2013 থেকে 17 অব্দি বিভিন্ন দুর্নীতির খবর আসে, এবং 2020 সালে এই কেন্দ্র সরকারই কিন্তু একে ব্ল্যাক লিস্ট করেছিল, একে ব্ল্যাক লিস্টেড করে দিয়েছিল। ঠিক আছে, তাহলে এই ব্ল্যাক লিস্ট করা এরকম একটা সংস্থাকে আবার বেশ কিছু কেন্দ্র সরকার, মানে বিভিন্ন কেন্দ্র সরকারের এক্সাম এর বরাদ দেয়। যেমন গতবারের নিট এক্সামের যে স্ক্যাম হয়েছিল, সেটা কিন্তু এদের দ্বারা।
ঠিক আছে, কখনো সরাসরি উপজিক উঠেছে, কখনো নিউজ লন্ড্রি সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে এদের নামে বিভিন্ন দুর্নীতির খবর, কেলেঙ্কারি খবর এসছে। ঠিক আছে, মধ্যপ্রদেশে তো এদের বহু মানে টিচার রিক্রুটমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরীক্ষাতে এদের স্ক্যাম ধরা পড়েছে, এবং এদের মধ্যপ্রদেশ সরকার এদের বিরুদ্ধে তদন্ত কমিটিও বসিয়েছিল। সেই রকম একটা সংস্থা, অর্থাৎ সেই রকম একটা সংস্থা যাদের ওপর অলরেডি একটা কোশ্চেন মার্ক পড়ে গেছে, তাদের ওপর এই ট্রায়াল বা এরকম একটা বরাদ দেওয়ার মানে কি? অর্থাৎ কম টাকায় মানে কি হয়, এসএসসি যে টেন্ডার বার করে যে কারা ভেন্ডর এক্সাম কন্ডাক্ট করাবে, সেই টেন্ডারে সবচেয়ে কম বিড করেছিল হচ্ছে এডিকুয়েটি, টিসিএস অনেক হাই বিড করেছিল, স্বাভাবিকভাবে তারা পেয়েছে। এবং ফলে তো তারা একটা ট্রায়াল পিরিয়ড আছে 6 মাসের জন্য। এই 6 মাসের ট্রায়াল পিরিয়ডে এই ট্রায়ালটা কাদের ওপর হচ্ছে? এই এক্সপেরিমেন্টটা তো সাধারণ ছাত্রছাত্রীদের ওপর হচ্ছে, তাই না? কেন? ছাত্রছাত্রীরা কি আজকে গিনিপিগ হয়ে গেছে যার উপর ট্রায়াল পিরিয়ড করতে? অলরেডি তুমি দেখতে পাচ্ছ, অলরেডি তো এটাকে তো বাদ দেওয়া দরকার না? তুমি অন্য কোনো একটা সংস্থাকে নিয়ে এসে তুমি যদি দেখতে পারতে, যে আগে তো দেখা উচিত যাদের পর্যাপ্ত ক্যাপাসিটি আছে কিনা। একটা ওয়েস্ট বেঙ্গলের ছেলে পরীক্ষা দিতে যাবে দিল্লিতে, রাজস্থানের ছেলে পরীক্ষা দিতে যাবে আন্দামানে, এটা কি কখনো মানা যায়? এবং কটা পরীক্ষা, সিলেকশন পোস্ট দিলে এরপরে কদিন পরে সিজিএল যাবে, 31 তারিখে পরীক্ষা দিয়ে 32 তারিখ, সরি 1 তারিখ আসছে, 1 তারিখ ফিরছে বাইরে থেকে, বাইরের রাজ্যে, তারপরে আবার 13 তারিখ পরীক্ষা, আবার সে যাবে, আবার কিছুদিন পরে এমটিএস এর পরীক্ষা, আবার বাইরে যাবে। অর্থাৎ 4টে পরীক্ষাতে 2জন করে যদি যায়, একটা ফ্যামিলি যদি কেউ যায়, প্রায় তো 10,000 টাকা করে 40,000 টাকা খরচা হবে। যদি একাও যায় তাহলেও তো 20 থেকে 30,000 টাকা খরচা হবে। এটা কোথা থেকে পাবে একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ? তারপরেরও আরেকটা বিষয় যেটা ভাবতে হবে, আমাদের সব মধ্যবিত্ত বাড়ির চিন্তাধারাও মধ্যবিত্ত, তো যারা এরকম বাইরে পরীক্ষা দিতে যাচ্ছে, স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়েছে, ধরো একটা সিট তো 2 লাখ 5 লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে, আর সিট আছে 2000, তাহলে সবাই নিশ্চয়ই চাকরি পাবে না, এটা আমরা সবাই জানি। তাহলে 2000 ছেলে চাকরি পাবে, এতজন পরীক্ষা দিতে যাচ্ছে, যদি সবাই বাইরেই পরীক্ষা দিতে যায় এবং বাড়ির লোকে স্বাভাবিকভাবে যখন দেখতে পাচ্ছে একটা বাড়ির ছেলে 5,000 থেকে 6,000 টাকা খরচ করে বাইরে পরীক্ষা দিতে যাচ্ছে, তখন তার বাড়ির লোক এসে জিজ্ঞেস করবে না যে পরীক্ষাটা দিয়ে এলি এত টাকা খরচা করে, রেজাল্ট কি? স্বাভাবিকভাবেই সবাই পাস করবে না। তাহলে তা বলে কি তারা চেষ্টা করবে না? তা বলে কি তারা চেষ্টা করাই ছেড়ে দেবে? তাহলে এই সব প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই ভয়ে না আমাকে অনেক স্টুডেন্ট জানিয়েছে, স্যার এত টাকা খরচ করে পরীক্ষা দিতে যাব, যদি পাস না করতে পারি, সে কনফিডেন্ট, কিন্তু বাই চান্স যদি পাস না হয়, এত কম সিট, হাই কাট অফ যায় এসএসসি পরীক্ষায়, যদি বাই চান্স ক্লিয়ার না করতে পারি স্যার, তাহলে বাড়িতে মুখ দেখাবো কি করে, বা প্রশ্নের সম্মুখীন হব কি করে? এটা ভাবো তো। আমাদের সিস্টেমটা, এই শিক্ষা ব্যবস্থা বা আমাদের এই এক্সাম কন্ডাক্টিং এর যেই ব্যবস্থাটা এইরকম যদি চলতে থাকে, তাহলে সত্যি কিছু বলার নেই। যদি তোমরা মনে করো যে এরকমই চলতে থাকবে, তাহলে কিছু বলার নেই। যদি মনে হয় যে এটা ভুল হচ্ছে, এর বিরুদ্ধে স্টেপ নেয়ার প্রয়োজন আছে, তাহলে আমি প্রত্যেককে সাজেস্ট করব আগামীকাল সকাল 9টা থেকে প্লিজ, আগামীকাল স্যাটারডে বা শনিবার সকাল 9টা থেকে টুইটার ক্যাম্পেইন শুরু করো, নিজেদের টুইট করো, যে হ্যাশট্যাগুলো এখানে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি, এসএসসি ভেন্ডর ফেলিওর, এসএসসি মিসম্যানেজমেন্ট, রিফর্ম এসএসসি, এই হ্যাশট্যাগ দিয়ে তোমরা কিন্তু প্লিজ শুরু করে দাও। কাল সকাল 9টা থেকে চলতে থাকুক। আমাদের লক্ষ্য হবে ট্রেন্ড করানো টুইটটাকে, টুইটার বা এক্স, এখন নতুন নাম পরিবর্তন করে এক্স, তোমরা প্রত্যেকেই জানো। তো সকাল 9টা থেকে শনিবার সকাল 9টা থেকে টুইটার ক্যাম্পেইন চলতে থাকুক। এবং যদি এই টুইটার ক্যাম্পেইনে কাজ না হয়, এটা অল ইন্ডিয়া হিসাবে ডাকা হয়েছে, বিভিন্ন টিচাররা এতে সামিল হয়েছে, আমি ডাক দিচ্ছি বাংলার টিচারদের তরফ থেকে, এবং বাকি অনেকেই আছেন যারা এটাতে একমত, এবং তারাও আস্তে আস্তে ভিডিও আনবেন, অনেকেই আনিয়েছেন অলরেডি। তো আমি রিকোয়েস্ট করছি যে শনিবার 9টা থেকে কিন্তু এই টুইটার ক্যাম্পেইনে তোমরা যোগদান করো, অংশগ্রহণ করো, এবং বাকি বন্ধুদেরও জানিয়ে দাও খবরটা। যেভাবে এই ভিডিওটা শেয়ার করতে পারো, বা আমার ফেসবুকের পোস্টটা শেয়ার করতে পারো, কপি করে পেস্ট করতে পারো তোমাদের
যে কোনো সোশ্যাল মিডিয়ায় বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কোনো। তো কালকে কিন্তু কারণ কালকের আন্দোলন যদি সফল না হয়, অর্থাৎ টুইটারে যে সোশ্যাল মিডিয়ায় যে আমাদের ক্যাম্পেইন সেটা যদি মানে যদি সফল না হয়, তাহলে কিন্তু বৃহত্তর ভাবে আমরা রাজপথে নামবো এবং আন্দোলন করতে হবে। না হলে কিন্তু খুবই চাপ আছে। ঠিক আছে, এসএসসি সিজিএল এর আগে এটা একটা বড় মুভমেন্ট হওয়া উচিত। কালকের মুভমেন্টটা মেক ইট বিগ, মেক ইট লার্জার, হোয়াট এভার ইউ ক্যান ডু ইট ইন টুইটার উইথ দ্য হ্যাশট্যাগস। ওকে, তাহলে এসএসসি ভেন্ডার ফেলিওর, মিসম্যানেজমেন্ট এবং এসএসসি রিফর্ম, এইটা কিন্তু তোমরা হ্যাশট্যাগ ইউজ করে টুইট করতে থাকো কালকে সকাল থেকে। অবশ্যই ভিডিওটা শেয়ার করবে যাতে বহু স্টুডেন্টদের কাছে এই বার্তাটা পৌঁছে যায়। ওকে, কিংবা আমার সোশ্যাল মিডিয়া থেকে বা আমাদের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখান থেকেও কিন্তু তোমরা, লেখাটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, সেখান থেকেও তোমরা কিন্তু পোস্ট করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান। জারি থাক লড়াই, জারি থাক, এসএসসির বিরুদ্ধে লড়াই জারি থাক, এটুকুই বলতে পারি। চলো, কালকে টুইটারে দেখা হচ্ছে।